সন্ধ্যা, ঈদ মোবারক। কেন বলছি ঈদ মোবারক? এখনও কিন্তু ঈদের আমেজ কাটেনি এবং নেক্সাস টেলিভিশনের 7 দিন পর্যন্ত চলবে এই ঈদ আড্ডা, ঈদের আনন্দ। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিরা ইউসুফ মেমি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে অতিথি থাকেন, বিশেষ বিশেষ অতিথি। তবে ঈদ উপলক্ষে আরও বিশেষ দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। ফারজানা চুমকি, অভিনয় শিল্পী। ঈদ মোবারক, শুভ সন্ধ্যা। ঈদ মোবারক আপা। কারণ ঈদের আমেজ কাটেনি, না না 7 দিন থেকে আনন্দে আছি একদম। নাতাশা হায়াত, উদ্যোক্তা আইরিসাস ডিজাইনার স্টুডিও। ঈদ মোবারক মেমি আপা। ঈদ মোবারক। তবে তোমাকে আমি অভিনেত্রীও বলতে চাই। অবশ্যই ওই পরিচয়টা আমি বাদ দিতে চাই না, এই আর কি। তো আজকে তো আমাদের বিষয় তোমার খুশি হোক আমার ঈদ। তো একটা সময় তো বাবা মা আমাদের খুশিটা দেখেই আনন্দিত হতো। এখন কিন্তু আমরা অনেকটা পথ পার হয়ে আসছি, এখন খুশিটা আমরা বিলিয়ে দেই, তাই তো? নাতাশার কাছ থেকেই শুনতে চাই। ঈদ তো আসলেই মানে সবার সাথে আনন্দ করার সময়, এবং একা তো আর আসলে আনন্দ করা যায় না। এখন তো আমাদের বাচ্চারা ছোট, বাবা মারা আছেন, আমাদের ধরেন আমি যেখানে কাজ করি সেখানে আমার কর্মচারীরা আছে, ওর বন্ধু বা যাদের সাথে কাজ করে কলিগসরা আছে। তো সবাইকে নিয়েই আসলে আনন্দ। আমি একা আনন্দ করতে পারি না, কারণ এটা রেসপন্সিবিলিটির থেকেও এটা হচ্ছে যে আমি কিভাবে আনন্দ করতে চাই, এবং সবাই যদি আশেপাশে আনন্দিত না হয় বা খুশি না থাকে আপনি সেটা করতে পারবেন না, কখনোই না। কারণ অনেকে ধরেন ঈদের সময় দেশের বাইরে চলে যায়, কেউ গ্রামে চলে যায়। তো আমার কাছে সবসময় মনে হয় যে ঈদ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককে দরকার আমার ঈদের সময়। আমার সবসময় মনে হয় বিশেষ করে রোজার ঈদটা যে সবাইকে নিয়ে আনন্দ করতে চাই। এই উৎসবটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায়। বিশেষ করে আপনি কোথাও চলে যান, হয়তো তুমি দেশের বাড়িতে গেলে সেখানে একটা উৎসব আছে, হ্যাঁ সেখানে তখন আপনার ওই একই তো, আপনার তখন আত্মীয় স্বজন থাকছে, বন্ধু বান্ধব থাকছে, তাদের সাথে আনন্দ করছে। না, বাংলাদেশের মতো এত ঈদ আনন্দ কোথাও মানে দেখতে পাই না। রোজা থেকে তো শুরু, রোজা থেকে শুরু। আমি একবার টার্কিতে ঈদ করলাম। আচ্ছা, ওখানে আমি বুঝলাম না ঈদের আমেজ টামেজ কিছু, সবই খোলা। ওরা যেটা করলো, আমরা যে হোটেলে ছিলাম আমাদেরকে মিষ্টি খাওয়ালো ঈদ উপলক্ষে। তো ওরা আমাদের মতো এত মানে মজা করে এত বড় আকারে ওরা ঈদ পালন করে না। এরকম কি হয়েছে কখনো যে আসলে জানি কালকে ঈদ, কিন্তু আছে না যে আমাদের বাংলাদেশে যদি বিদেশে ঈদ করা হয়, বাংলাদেশে হয়তো ঈদ ওই দেশে ঈদটা আগের দিন, এরকম কখনো ঘটনা হয়েছে যে ঈদের দিন পড়ে গেছে বাইরে বিদেশে? হয়নি? হ্যাঁ, ও আগের দিন আমি গেছি, পথে ঈদ পড়ে গেছে। না, ওইটা হয়নি। আমি 2 বারই ঈদ করেছি দেশের বাইরে, একবার থাইল্যান্ডে, সেটা ঈদের সময় ওখানে ছিলাম। আর কিন্তু বোঝা গেছে যে দেশের আনন্দ বিদেশে একদমই বোঝা যায় না। তোমার এরকম কোনো অভিজ্ঞতা আছে? পড়তে গিয়েছিলাম যখন, তখন যেমন ঈদ বিশেষ করে মানে ওই বাইরের দেশগুলোতে তো একদমই, যেখানে মুসলিম কান্ট্রি না ওখানে তো বোঝাই যায় না। সেটাই। তো আমি তখন স্টুডেন্ট ছিলাম, মানে খুব ওটা আমার প্রথম ছিল যে দেশের বাইরে কাউকে ছাড়া ঈদ করছি, মানে মনেই হয় না ঈদ। আর 10টা দিনের মতো দিন, স্কুল মানে ইউনিভার্সিটিও খোলা, সবার অফিস খোলা। বিশেষ করে যদি সানডেতে ঈদ না পড়ে তাহলে তো ওইসব দেশে আপনার ঈদ বুঝাই যায়। আসলে আমাদের নিজেদের উৎসবটাই তো অন্যরকম, এটা মিলবে না কারোর সাথে, একদম না। ইভেন মালয়েশিয়াতে আমি একবার ঈদ করেছি, ওটা কোরবানি ঈদ ছিল, কিন্তু আমাদের দেশের মতো তো ওদের রাস্তাঘাটে কোরবানি হয় না। তোমার সাথে এটা কথা এরকম এই দেশে আমার একবার পড়েছিল, আমি ভেবেছিলাম কি যে কি যেন একটা আমাদের দেশের চেয়ে কি যেন একটা ঈদ উৎসব। ওরা বরং আমার হাতের মেহেদি দেখে বলে কি, তুমি কেন এই মেহেদি দিয়েছো? তো ওরা জানি না আমাদের এই উৎসবটা। তো আমার বাচ্চাকে নিয়ে এরকম 2-1 বার করেছিলাম, পরে বুঝলাম যে ওকে যদি মনে বোঝাই যে বিদেশি ঈদ, তাহলে তো ঈদের আনন্দ পাবে না, ও হয়তো করতেও চাবে না। এরপর থেকে আমরা আর কখনোই বিদেশি ঈদ করি না। ঈদ করার আনন্দই অন্যরকম। এখন নাতাশা, তোমার কিন্তু আরেকটা খুশি করার ব্যাপার দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তোমার দায়িত্ববোধ থেকে। তুমি যে জায়গাটায় আছো, তুমি যে তোমার যে একটা স্টুডিও আছে, ডিজাইনার স্টুডিও, সেখানেও কিন্তু সারা বছর তো তোমার প্রোডাকশন আছে, কাজ আছে, তারপরে যে বিশেষ দিনগুলোতে তোমার একটা আলাদা বাড়তি চিন্তা থাকে, যে সেটা নিয়ে তুমি বলো। যে এই আসলে মানে ধরেন আমরা সারা বছরই এটা, যেমন আমরা পার্সোনালিও আমরা ঈদের জন্য অপেক্ষা করি, এই উৎসবটার জন্য। ইভেন আমাদের ব্যবসার ক্ষেত্রেও আসলে এটা আমাদের একটা বড় উৎসব, এবং এটা একটা বড় ইনকামিং সোর্স বলতে পারেন। নতুন ডিজাইনের একটা সময়,
প্লাস অনেক কাস্টমারদের সাথে পরিচিত হবার সময় তারা আসে, তারা খুশি হয়ে কাপড়টা কিনে নিয়ে যায়। সো এই যে বললেন যে খুশিটা যে ভাগাভাগি করি, সেটা শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না, আমার যারা কাস্টমার তাদের সাথেও কিন্তু আমরা আমাদের আনন্দটা ভাগাভাগি করি আমাদের কাপড় দিয়ে। খুব ভালো লাগে ওই সময়টা, এবং সারা বছর ধরেই কিন্তু আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। এবং কাস্টমাররা যখন ঈদের পরে একটু সেলটা বাড়ে, এবং সত্যি কথা বলতে যে এটা আমাদের একটা বড় ইনকামের সময়, যেটা দিয়ে আমরা সারা বছর স্পেন্ড করি। এই যে আমাদের যে লসগুলা হয় সারা বছরে বিভিন্ন রকম ঝামেলার কারণে, সেটাও কিন্তু আমরা এই ঈদের সময় অপেক্ষা করি যে কিভাবে আমরা এটাকে পুষিয়ে নিব। কারণ আমার নিজেরও যেমন চলতে হবে, আমার যারা কাজ করছে তাদের একটা বোনাস দিতে হয়, অনেক কিছু থাকে। কিন্তু এই ধরেন ঈদের পরে যখন আমার কাস্টমাররা আমার কাপড় পরে ছবি পাঠায়, মানে তখন আসলে এই যে পুরো মাসের যে ক্লান্তি সব ভুলে যায়। ওইটা তোমার কি মনে আছে, আমি আমেরিকাতে আমি বেড়াতে গেছি, আমার যে বোন সে ওর ডিজাইনের কাপড় পরা ছিল, ওখানে ওর সাথে আমার দেখা, ওর তো মানে খুব খুব অদ্ভুত ভাবে দেখা হয়ে গেছে। মানে আমরা এক জায়গায় বেড়াতে গেছি, 3 জন বাঙালি, ওনারা আমরা প্রায় 7-8 জন ছিলাম, তাকে দেখে মানে ওনারা আমার একজনকে দেখছে আমার কাপড় পরে দাঁড়িয়ে আছে, না আমি না খুব অবাক হয়ে দেখছি যে আমার কাপড় পরে এখানে কে ঘুরছে, মেমি আপা ঘুরেছে, আমি দেখি মেমি আপা ওখানে। তো খুব অদ্ভুত ভাবে দেখা হয়ে গিয়েছিল। খুব প্রাউড ফিল করছে যে আপনার এই যে আপনার ডিজাইনের কাপড় পরেছে। আচ্ছা চুমকি, প্রজন্ম থেকে প্রজন্মের যে এই যে ঈদ উৎসব, ঈদ আনন্দ, এটার তো একটা পরিবর্তন হয়ে আসছে। একদম। তুমি ছোট ছিলে সেটার একরকম ঈদ, তোমার বাবা মা, এখন তুমি মা হয়েছো, তোমার সন্তান, এই পরিবর্তনগুলো একটু। এখন আমি ওদের আনন্দে আনন্দিত হই, আমার নিজেরও আনন্দ অনেক। আগে যেটা হতো, আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম, আমরা সবাই বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম। এখন আমি যেটা করি, শুধু যদি আমি বের হই তাহলে হয়তো আমার শাশুড়ির সাথে ঈদের দিন একটু দেখা করে আসি, আর একটা ফিক্সড করে নিয়েছি যে ঈদের পরের দিন আমি আমার মার সাথে দেখা করতে যাই। ঈদের দিনটা আর যাওয়া হয় না। এখন আমি যেটা করি, ঈদের দিন আমি বাসায় থাকি এবং সবাইকে বলি যে প্লিজ তোমরা আসো, সকাল থেকে রাত পর্যন্ত আমি একদম স্ট্যান্ড বাই। তো আসে সবাই, আমার এইটা যে কি ভালো লাগে মেমি আপা, এটা আমি এনজয় করি, সবাইকে আপ্যায়ন করে সবার সাথে একত্রিত হয়ে। আত্মীয় স্বজন বিশেষ করে সারা বছর কিন্তু আমাদের আত্মীয়র সাথে দেখা হয় না, এই ঈদটার জন্য অপেক্ষা করি যে সবার সাথে একসাথে। এবং যারা জানে যে ও থাকবে তখন সবাই চলে আসে। তুমি একটু আগে বলছিলে রেডি হতে হতে যে এখন আর কাপড় চোপড় আমি খুব একটা কিনি না, মেমি আপা এটা ও গিফট দিয়েছে, ও আমাকে গিফট দিয়েছে। তুমি আজকেও তোমার এটা আমার বান্ধবী নাজনীন হাসান চুমকি, ও আমাকে গিফট করেছে ঈদে। তো প্রতি ঈদে আমি আমার এতগুলো আমি ড্রেস পাই, যে কারণে আমার জানো আর নিজের টাকায় আমার জন্য আমার কিছু কেনা হয় না, এটা আমি খুব কম কেনা হয় আমার জন্য। আমি এখন দিতে ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে দিতে। আমার বাসায় যে কাজ করে ওর বাচ্চাদের, ওর বাবা মা, দারোয়ান, এদের বউ, এদের কাপড় চোপড়, এদের টাকা, এটা দিয়ে আমি ভীষণ আনন্দ পাই। আমি বিশেষ করে মানে বড় লোকদেরকে দেওয়ার চেয়ে আমি এই শ্রেণীর লোকদেরকে দিতে আমার বেশি ভালো লাগে। তুমি যে বলে চুমকি এই তোমাকে শাড়ি দিয়েছে, কোন চুমকি? তুমি এটা নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী, অনেক কিছু হয় না, সেগুলো কিছু দিয়ে একটা ঘটনা বলো। ওর সাথে আমার সাথে তো আমি আরেকটু বলি, যেই চুমকি বলে কি মিস সাব্বিরের বউ চুমকি না? হ্যাঁ, আরেকটু চুমকিও তো আছে। চুমকি, ওর নাম তো নাজনীন হাসান চুমকি, আর আমি হচ্ছে ফারজানা চুমকি। তো এইরকম অনেক কাহিনী মেমি আপা ঘটেছে লাইফে। অনেকে সাব্বিরের বই ভেবেছে, বিটিভিতে ওরা কাজ করছিল, ভেবেছে যে এইটাই সাব্বিরের বউ। তারপর সাংবাদিকরা প্রচুর ভুল করেছে, দেখা গেল যে ওর নাটক আমার ছবি দিয়ে সুন্দর নিউজ করে দিয়েছে, নামও আমার ফারজানা চুমকি, আমার ছবি, কিন্তু ওই নাটকে আমি নাই, ওটা দেখা গেল নাজনীন হাসান চুমকি আছে। এরকম অনেক এই বিভ্রান্তি আমার আছে, মিমি আর মেমি, অনেক অনেক ঘটনা। মানে তবু তো আপনি মেমি আর মিমি, আর আমরা চুমকি, দুটোই চুমকি। হ্যাঁ সেটাই তো। আচ্ছা, তুমি তো তোমার ডিজাইনের শাড়ি পরে আছো, ঈদে তুমি কি তোমার ডিজাইনেরই সবকিছু পরেছো? নিজের কাপড়ই পরি মানে। হ্যাঁ, আসলে তোমার ডিজাইন অসাধারণ সুন্দর, ভালো লাগে। এবং আমি দেখেছি তোমার বাচ্চাদের সহ তুমি, আমি মাঝে মাঝে দেখেছি ওদের একসাথে তোমাদের পয়লা বৈশাখ, এটা আমি দেখেছি। আগে তো একসময় অনেক পড়তাম, মানে একই রকম পড়তাম, এখন একটু কমে গেছে। এখন আসলে ধরেন আমার মেয়ে একরকম চায়, ছেলে একরকম চায়, এখন ওদের চাওয়াটা
শুরু হয়েছে। আগে তো যা দিতাম তাই পড়তো, যে সবাই মিলে একরকম, এখন মেয়ে একরকম কাপড় চায়, তো শাহেদের খুব একটা নেই, শাহেদ আমি যা দিই তাই পরে। তো এখন যেটা হয়েছে যে দেখা যায় যে ছেলে মেয়েটা মিলাতে চেষ্টা করি, বাট আমি আসলে এত ব্যস্ত থাকি পুরা রোজা, তারপর লাস্ট মোমেন্টে দেখা যায় আমি যেটা পাই আমি সেটা নিয়ে পরে ফেলি, ছাড়া উপায় থাকে না। সেটাই। তোমার প্রজন্মের ঈদ বলো, তোমার বাবা মা, তুমি কি নানা নানি দাদা দাদি এরকম পেয়েছো? আমি আমার নানা নানিকে পেয়েছি, আমার দাদা দাদিকে আমি দেখিনি, আমার দাদা দাদি মারা গেছেন অনেক আগে। নানা নানিকে পেয়েছি, তো এখন তো কেউই নেই। তোমাদের তো একটা মিষ্টি পরিবার। হ্যাঁ, আসলে পুরো পরিবারটাই তো হচ্ছে অভিনয়, বা তুমি যে কাজটা করছো সবই তো মানে কি বলে এটাকে, ক্রিয়েটিভ, সবাই ক্রিয়েটিভ পারসন। বিপাশা অসাধারণ অভিনেত্রী, অনেক বড় অভিনেত্রী, সে ছবি আঁকে, ও মানে ভালো লেখে। তকির ভাই, সে ভালো অভিনয় করে, ভালো একজন ডিরেক্টর, মানে সব কিছু মিলে এই যে তোমাদের পারিবারিক যে ঈদগুলো হয় সেগুলো তো এখন সবাই একটু একসাথে করা হয় না, একসাথে এখন আমরা হতে পারি না, দ্যাটস ট্রু। বাট আমি চেষ্টা করি আম্মু আব্বুর সাথে, প্লাস আমার শাশুড়ি আছেন, আমার শ্বশুরও বেঁচে নেই এখন, সো আমরা চেষ্টা করি যে যেমন দুপুরবেলা আমার শাশুড়ির সাথে থাকি, তারপরে আম্মু আব্বুর কাছে যাই, আম্মু আব্বুর সাথে কাটাই। ঈদের দিনটা আসলে আমি বাসায়, তুমি যেমন বাসায় থাকো, আমাদের বাসায় থাকা হয় না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে শ্বশুরবাড়িতে যাই, ওখানে ননদরা থাকে, সবাই একসাথেই লাঞ্চটা করি, দুপুরের খাওয়াটা খেয়ে ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আম্মার বাসায় চলে যাই। আম্মার বাসায় একবারে রাতে খেতে বাসায় সাথে থাকি, সবাই একসাথে, আমরা চারজন একদম ঘোরা, হ্যাঁ একদম সারা দিনে মোটামুটি আমরা যাদের সাথে থাকতে চাই ঈদের দিনটা তাদের সাথে কাটিয়ে আসি। এবং এই থাকাটা নাতাশা দেখো, এমনিও তো যাও বাবা মার সাথে সবাই দেখা করতে, কিন্তু এটা না একটা আলাদা একটা আমেজ না, অবশ্যই অন্যরকম একটা ঈদের আনন্দ আলাদা। বাবা মার সাথে দেখা, ওই যে যেটা বলো যে শাশুড়ির সাথে যায় দেখা করতে, আমার শাশুড়ি যদি কখনো না আসতে পারে তাহলে আমি যাই। এবার যেমন আমার শাশুড়ি আমাদের বাসায় এসছে, আচ্ছা, যদি যখন না আসে তখন আবার আমি যে দেখা করি। আর আমার মার সাথে ঈদের পরের দিন মাস্ট যাব। তোমরা কখনো তোমার শ্বশুর বাড়ি সেই বরগুনাতে ঈদ করেছো? একবার করেছিলাম। অভিজ্ঞতাটা কিরকম? ভালো, বেশ মজা, আর অনেক সবাই পরিচিত তো ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে অমিলটা কি খুঁজে পেয়েছো? একই রকম, একই রকম সব একই, মানুষ তো একই, সবই তো বাঙালি। কিন্তু আমরা যেটা করি যে একটু আগের দিন রান্না টান্না এগিয়ে টেগিয়ে রাখি, বরং সেটা শহরের মধ্যে। গ্রামে কিন্তু আমি কিন্তু মেমি আপা, আমি গ্রামেই বড় হয়েছে, আপনি জানেন কিনা জানি না, আমি পুরোপুরি গ্রামেই বড় হয়েছে। ওখানে দেখেছি যে আমার মা সকালবেলা উঠে নামাজ পড়ে এরা রান্না শুরু করতো, আর আমাদের উঠতে ঠিক ওই দিন হয়তো তাই আমরা একটু আগের দিন গুছিয়ে রাখি। সেটাই। তোমার আরেকটু শুনি না নাতাশা, ঈদের আর কি মনে পড়ছে একটু স্মৃতি? সেই তোমার অনেকগুলো মজার মজার স্মৃতি আছে কিন্তু সালামি নিয়ে। আমি এখনো সালামি এরকম করি, আমার আমি তো ছোট, ধরেন আমার যারা কাজিনরা আছে তাদের আমরা তিনজনই ছোট। আমি এখনো আমার দুলা ভাইদের বড় ভাইদের পা ধরে বসে থাকি যতক্ষণ পর্যন্ত আমাকে ঈদ না দেয়। কারণ এখন তো ধরেন আমরাই দেই আসলে বাচ্চাদেরকে, বা যারা থাকে আশেপাশে বেশি দেওয়া হয়। আমি এখন মানে আমরা এখন কম পাই। আমার বড় বোন আছে দুজন, ওরা মাস্ট। আমার তো বড় বোন নাই দেশে, যে কারণে আমার বড় বোন দেয় না, বাট হ্যাঁ অন্য বোনরা যারা আছে তারা দেয়। বলেছো না জমিয়ে রেখো সব পাওনাগুলো? বোনকে বলা হচ্ছে, দুলাভাইকে বেশি বলি যে আমার ঈদিটা জমিয়ে রাখতে, যাতে আমরা সালামি নিয়ে আরো গল্প করবো, আড্ডা দেবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আমাদের আড্ডাটা জমে উঠেছে। আপনারা যারা জুমে জয়েন করতে চাচ্ছেন, আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, এখানে পাসকোড আইডি দেয়া আছে জুমের, তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান। আসলে খুশি হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়, বলে না ভালোবাসা স্নেহ নিম্নগামী, ঠিক তাই ঈদের খুশিও তাই। একসময় আমরা খুশি হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম, এখন আমরা অন্যকে খুশি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, সেটাতেই অনেক আনন্দ, সেটাই আমাদের খুশি। নাতাশা, রান্নায় চলে যাই। রান্না বান্না আমি পারি না। না এটা বলবে না, পারো। হ্যাঁ, কেন তুমি মাঝে মাঝে পারে, আমাদের একদিন খাইয়েছিল, কি কি আইটেম করেছিল। না, আমি আসলে সত্যি কথা বলতে রান্নাটা আমি এনজয় করি না, মানে আমি অনেক কিছু করতে পারি থ্যাঙ্কফুলি, বাট রান্নাটা সামহাও আমাকে কখনো অ্যাট্রাক্ট করে না। মানে করি, যেমন বাচ্চাদের কোনো কিছু পছন্দ হলে আমি টিপিক্যাল রান্নার থেকে ধরেন বেকিং করতে বলেন ওগুলো, বা একটু পাস্তা পিৎজা একটু এগুলা বানাতে পছন্দ করি, বাট সেটাও আসলে খুব কম হয়। করোনার সময় অনেক কিছু করেছে, অনেক রান্না বান্না, তখন বাসায় থেকে প্রচুর রান্না বান্না করেছি। শত্রুতা আছে?
না আমি আসলে ওই যে একটা কথা সবাই বলে না যে যারা খেতে পছন্দ করে তারা রাঁধতে খুব পছন্দ করে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে আমি কিন্তু রান্না পছন্দ করি না, কিন্তু কিল কয়টা খাবি একটা না ধরে বেঁধে দিলে সবগুলো আমার রান্না করতে হয় বাধ্য। ওইটাই আমার যেমন রাঁধতে হয় না বলে হয়তো করতে হচ্ছে না। শাহেদ কি কখনো বলে না নাতাশা আমার একটা এটা করে না, খাওয়া? আমার শাহেদের সুবিধা কি, শাহেদও খুব মানে বেশি রান্না বান্নার মানে ওকে ধরেন ও ছোটবেলা থেকে কি বলে দুধ কলা খেয়ে অভ্যস্ত, হ্যাঁ মানে ভাত এটা তার ফেভারিট খাওয়া। তারপরে ছিল মুরগির রান আর ডাল। আমি সারা জীবন মুরগি আর ডাল দিয়ে ভাত খেতাম, এখন এসে শুধু সবজি খাই। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে এইজন্য শাহেদ কিনে আমার খাওয়া নিয়ে খুব একটা সমস্যা হয় না। এইজন্যই তোমরা দুজন বেশ মাশাআল্লাহ সুন্দর, স্কিন ভালো। বাট খাওয়া দাওয়ার প্রতি আমার হচ্ছে যে খেতে হবে বলে খাই, খেতে হবে বলে খাই, মানে খাওয়া যে খুব ভালোবেসে খাই তা না। সুন্দর আছে ওরা, অনেক মিষ্টি জাতীয় খাবার দাবার খাই, বাট না আসলে খাওয়াই সব, এটা কিন্তু সত্যি কথা। খাওয়ার উপরে মুড, খাওয়ার উপরে শরীর, খাওয়ার উপরে মন, সবকিছুই খাওয়ার সাথে রিলেটেড। আর এনজয় তুমি যেটা করো, তুমি আবার যে কাজটা করছো, এটা কিন্তু যে অনেক ভালো রাঁধে সে হয়তো এটা পারে না। এটা আসলে ব্যালেন্স হয় মানুষের, সবাই সব আমার ধারণা আমি রাঁধলে হয়তো ভালোই রাঁধবো, বাট ওই চেষ্টা ওইটা আমাকে শাহেদ বলে তোমার প্রয়োজনটা পড়ে। হ্যাঁ, অ্যাড ওইটাই আমি মাত্র বলতে চাচ্ছিলাম যে ওর প্রয়োজনটা পড়ে না। হ্যাঁ, যে ওর রেগুলার রান্না করতেই হবে, যেহেতু ওদের একজন পুরনো ফ্যামিলি মেম্বারই বলা যায়, অনেক বছরের যে আলোচনা হলো মানে সেটাই মানে এটার জন্য যাই চমকে। তুমি কি কি রান্না করেছো? আমি তো রেগুলার রান্না করি মেমি আপা। আচ্ছা, এবার খুশি করার জন্য কি কি রান্না করেছো? ছেলের পছন্দ, সাব্বিরের পছন্দ, গেস্টদেরকে মাথায় নিয়ে একটা কিছু করেছো? পছন্দ অনুযায়ী আমি রোজার মাস পুরা রান্না করতে হয়েছে। আচ্ছা, আজকে এটা বানাও, কালকে ওটা বানাও, যেটা না পারে সেটা ইউটিউব দেখে, এখন তো অনেক ইজি হয়েছে, ইউটিউব দেখে আমি ওর জন্য খাবার রেডি করি। রোজা যেহেতু থাকে, ও বোধহয় খেতে ইচ্ছে করে, আমি চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে দিতে। আর ঈদের মধ্যে আমি নর্মাল কমন খাবার যেগুলি রোস্ট, পোলা, গরুর মাংস, সেমাই, পায়েস, একদম কমন খাবার যেগুলি। আচ্ছা, এই তো গেল আমাদের আনন্দ, পরিবারের আনন্দ। আমি দুজনকেই কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে ঈদের সময়। হ্যাঁ, অনেকে একদম অপেক্ষা করে থাকে যে আমরা আজকে মানে একটা আমরা যেটা জাকাত বলি বা অন্যান্য দান বলি, বা কাউকে অনেক পরিবার আছে যে চাইতেও পারে না, বলতেও পারে না, কিন্তু প্রয়োজন। তো সেই জায়গাগুলোতে তোমরা আমি দিই মিমিপা, আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। এখন আমার সাধ্যের বাইরে যেহেতু আমি পারি না, এবং এইটা অনেক সময় হয় যে আমার হাতে হয়তো অত টাকা নেই, আমি দিয়ে দিয়েছি, আমার 2 বোন আছে, বিশেষ করে আমার বড় বোন, ওর কাছ থেকে চেয়ে এনে আমি আবার আরেকজনকে দিচ্ছি। না আসলে তাই, মানে এইটুকু আমি করলে যেটা হয় চেষ্টা করি যে মানুষকে দেয়া, যারা চাইতে পারে না কিংবা যারা চাইতে পারে তাদেরকেও যতটুকু সম্ভব আমি এটা করার চেষ্টা করি। তা না নাতাশা, যেমন এখন অ্যাপার্টমেন্ট কালচার, তো নিচে যে গার্ড থাকে, ক্লিনার থাকে, ওদের তো ওরা কিন্তু সম্ভব সবারই, আসলে আমরা সবাই আসলে ধরেন আমার মনে হয় যে অনেক সময় আসলে একসাথে হয়তো দেওয়া হয় না, বাট আমি চেষ্টা করি কি সারা বছর ধরে একটু 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 করে দেই। আর ঈদের সময় তো দেওয়া হয়, এটা তো আসলে সামাজিক দায়বদ্ধতা, যেমন সবাই আসলে আমার মনে হয় অনেক রকমের ক্যান্সার ফাউন্ডেশন আছে যে অনেক জায়গায় নানা জায়গায় নানা কিছু, যেমন একটা থ্যালাসেমিয়া, এরকম নানা জায়গায় অনেকে অনেক ডোনেট করে অনেক জায়গায়। তো আমি দেই এতিমখানায়, যদি কেউ হয়তো আপনি একটা এতিমখানা করলেন, ফোন দিলেন চুকি পারবা কিনা, তখন আমার যতটুকু সাধ্য, খারাপ সময় যায়, ভালো সময় যায়, সেটাও দিয়েছি। সেটাই মানে চেষ্টা করি আমার আয়ত্তের মধ্যে যদি যতটুকু থাকতে পারে। আর নাতাশা যেটা বলে যে সারা বছরই দেই, হ্যাঁ ঈদে হয়তো একটু বেশি দেওয়া হয়, কিন্তু সারা বছর আসলে দেওয়া হয় আলাদা বাজেটে। আরেকটা ব্যাপার নাতাশা, দেখো শিল্পীদেরকে মনে করে যে আমরা বোধহয় এরকম সেজে গুজে ক্যামেরার সামনেই থাকি, কিন্তু এই যে তোমরা এত স্মার্টলি দুজন সুন্দর বসে আছো, কথা বলছো, তোমরা ফ্যামিলির দায়িত্ব পালন করছো, আবার যার যার প্রফেশনের জায়গায় কাজ করছো, শ্বশুর বাড়ি বললে, মায়ের বাড়ি বললে, কোথাও তো তোমরা কিন্তু কম না, সবই তো করছো। কিন্তু কিন্তু আমাদের দর্শকদের অনেক সময় ধারণা থাকে যে এগুলো মনে হয় আমরা জানি না, আমরা পারি না। তো এই যে তোমরা যে তোমাদের যে ফ্যামিলি লাইফটা লিড করো, আমি একটু এগুলো একটু শুনতে চাই, গোছানোর ব্যাপারটা, যে বাচ্চাদের স্কুল, তোমার জায়গাটা, এই যে উৎসব, এই যে তোমার কি বলে সামাজিকতা, তুমি এগুলাকে মেনটেন করো কিভাবে?
আসলে মানে সম্পর্কগুলোকে পরিচর্যা আমার মনে হয় সবই করা সম্ভব। মানে আমরা যে কাজ করি বেসিক্যালি ধরেন আমি যে কাজ করি, আমার বাচ্চারা সকালবেলা স্কুলে যায়, মানে সেটা আমি হই বা শায়দ হোক, আমরা ওদেরকে স্কুলে ওদের বাসে যাই, স্কুল ড্রপ করি, নিজের যতটুকু সময় কাটানো সেটা করি, তারপর নিজের কাজে যাই, কাজ থেকে এসে বাচ্চারা স্কুল থেকে আসে, ওদের সাথে সময় কাটাই, বাবা মার দরকার হলে বেসিক্যালি দেখা যায় যে আমি বাবা মাকে যতটা সময় দিই বাবা মারাই আসে আসলে। এখন দেখা যায় যে রাস্তাঘাটে ট্রাফিকের কারণে আমরা তো আসলে সবসময় হয়তো যেতে পারি না, বাবা মারা আসে, তারপরে নিজের কাজটা থাকে, শাহেদের কাজ থাকে, বাসায় বাচ্চাদেরকে সময় দেওয়া, সবই করছি আসলে। মানে আর আমি যথেষ্ট সোশ্যাল, আমার মনে হয়, মানে আমার প্রচুর সার্কেল, আমি পড়াশোনা করেছি যাদের সাথে, চাকরি করেছি এক সময়, আমার বন্ধু বান্ধব প্রচুর আছে, বাইরের বন্ধু বান্ধবের সাথে অতটুকু আমার যোগাযোগ নেই, বাট আমার এখানে স্কুল ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, চাকরিতে কাজ করেছি যাদের সাথে, তারা আমি চেষ্টা করি, ইভেন আমি আমার ফ্যামিলির সাথেও যথেষ্ট অ্যাটাচড, আমার কাজিনদের সাথে চেষ্টা করি সবকিছুই মেনটেন করতে যতটুকু সম্ভব। তার মানে হচ্ছে আসলে চাইলে পারা যায়। হ্যাঁ, চেষ্টা করা। আমার মনে হয় এটা ইচ্ছা, চুমকিরা তো অনেক ভাই বোন। আমরা অনেক ভাই বোন। আমার শ্বশুরবাড়ি অনেক ননদ ননাস, ভাসুর দেবর সব মেনটেন করি। সাব্বিরের কাজিনরা সবার সাথে আমার ভালো সম্পর্ক। আর ওই যে যেটা বললেন যে অনেকে ভাবে যে আমরা কিছুই পারি না, সেটা একদিন একটা মজার কথা বলি। আমার ফুপাতো ননদ, সাব্বিরের ফুপাতো বোন, ও আমার বাসায় এসছে, তো আমি যথেষ্ট গল্প আপ্যায়ন সবই করা হয়েছে। তো ওর কলিগরা নাকি জিজ্ঞেস করছিল যে এই তুই যে গেছিস, তোর ভাবি কথা বলছে? বলে হ্যাঁ। বলে খাওয়াইছে তোদের? বলে হ্যাঁ। রান্না করে? বলে হ্যাঁ। করবে না কেন? মানে ধারণা হচ্ছে আমরা রান্নাও করি না, আমরা কারোর সাথে কথা বলি কিচ্ছু না, সব কিছু আমরা করি নিজের হাতে। আচ্ছা, যেমন নাতাশা বারবার বলছিল যে আমি তো বলছি যে তোমাকে আমি অভিনেত্রী পরিচয়টা আমি বাদ দিতে চাই না। ও প্রথমত অভিনেত্রী, তারপর অভিনয়টা কিন্তু আমার বাবার শখে করেছো, তারপর তোমাকে তো অভিনেত্রী হিসেবে সবাই চিনে। তোমাকে তো দর্শক কিন্তু চায় তুমি অভিনয় করো, তুমি কি সেটা জানো? চায় না, আপনারা চান। আচ্ছা, আমরা চাই। তোমার কি ইচ্ছে নেই? না, একটু ইচ্ছে নেই? একদমই না। আমি আসলে মানে আমি সবসময় এই কথাটাই বলি যে যেই কাজ করে আপনি আসলে আনন্দ পান না সেটা করা উচিত না। তখন সেটাতে আসলে আপনার মানে ডেডিকেশনটা তো আসলে 100% থাকে না। যে কোনো কাজ আমার মনে হয় আপনি যেটা করবেন সেটার প্রতি আপনার 100% ডেডিকেশন না থাকলে করা উচিত না। এবং আপনারা যারা অভিনয় করেন আমি আপনাদেরকে অনেক সালাম দিই, বিকজ অনেক ধৈর্যের কাজ, এত লাইটের মধ্যে এত সময় দিয়ে, কোনো শুক্রবার নেই, শনিবার নেই, যেভাবে কাজ করেন। আমার বাবাকে এখনো দেখি যেদিন শুটিং করে, এই বয়সে উনি যেভাবে শুটিং করছে, আমার মনে হয় মানে এটা অনেক ধৈর্যের কাজ। আমার পক্ষে এটা করা সম্ভব না। ভালো না বাসলে এটা করা সম্ভব না। শিল্পীরা ভীষণ অভিমানী, ইমোশনাল না, প্রতিটা কাজেই আপনাকে অনেক সময় দিতে হয়। আমার যে কাজ সেটাতে আমি অনেক সময় দিই, কিন্তু ওইটাই বললাম যে যে কোনো কাজের প্রতি আপনাকে ভালোবাসলে আপনি ওই সময়টা দিতে পারবেন, না হলে আপনার ভালো লাগবে না। তোমার দর্শক আছে, তুমি যেমন বললা আমার দর্শক আপনারাই, তো মাঝে মাঝে তোমাকে যেন দেখতে পাই এই আশাটা করছি, মাঝে মাঝে উকি দিও। আচ্ছা চুমকি, তোমার অভিনয়ের ব্যাপারটা কিরকম? তুমি কি নিয়মিত করছো বা তোমার? আমি আপনি তোমার এখনকার সময়ের ক্রাইসিসটা। হ্যাঁ, আমি বলছি অভিনয় আমি কখনোই নিয়মিত ছিলাম না। নিয়মিত হওয়ার জন্যই আমি মিডিয়াতে এসেছিলাম। এটা আমি অনেক জায়গায় অনেকবার বলেছি, আমার ফ্যামিলি পছন্দ করে না অভিনয় করাটা। তারপর আমি জোর করে যতটুকু পেরেছি করেছি। তারপর বিয়ের পরও হাজবেন্ডের সাপোর্ট দিয়েছে তাও না। তারপর বাচ্চা হলো, বাচ্চার পিছনে সময় দিতে যে আমি একেবারেই এই করছি আবার গ্যাপ করছি, গ্যাপ এভাবে না, সেভাবে হয় না, কাজ হয় না। অভিনয় কেন, কোনো কাজ নেই। ও যদি ওর যে কাজটা ও করছে, ও যদি আচ্ছা করলাম তো করলাম না, কখনোই হতো না। আজকে এই জায়গাটা আমার ক্ষেত্রে সেটাই হয়েছে মেমি আপা। এখন কাজ করতে চাই, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আমার পছন্দ অনুযায়ী কোনো কাজ আসছে না। ওই যে ও যেটা বলে যে মজা পাচ্ছি না, আমি যদি মজা না পাই সেই কাজ করব না। অথচ দেখো সেটাই সংকট, তোমাদের দুজনকেই বলছি, তুমি দেখো আমাদের পাশের দেশেই ম্যাচিউরড ক্যারেক্টার নিয়ে এখন সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, কিন্তু আমাদের এখানে ম্যাচিউরড ক্যারেক্টারগুলো নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে না। একটা যে সামাজিক দায়বদ্ধতা যে থাকে, যে একটা পরিবারে নানা নানি থাকে, দাদা দাদি থাকে, একটা বড় বোন, এই যে পারিবারিক যে ভূমিকাগুলো, এগুলো তো নর্মালি তো এখন আমাদের পরের জেনারেশন যারা একটি মাত্র সন্তান,
দুটি মাত্র সন্তান, যাদের দুটি মাত্র সন্তান, কেউ মামা পাচ্ছে না, কেউ খালা পাচ্ছে, কেউ ফুপু পাচ্ছে না, কেউ চাচা পাচ্ছে, কেউ মামা চাচা। যেমন আমারই তো একটি সন্তান, ও তো খালা মামা চাচা কিছুই পায়নি, আপনের মধ্যে পাচ্ছে না, হয়তো কাজিন আছে। তো হয় কি এই নাটক সিনেমার মধ্যে এই চরিত্রগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা চুমকিকে পেতাম। হ্যাঁ, আমি নিজের কথাও বলি যে আমিও হয়তো নিয়মিত কিন্তু এই ক্যারেক্টারগুলো লিখছে না আসলে, এটাই আমাদের একটা দুঃখ। তো আমরা একটু দুঃখিত হয়ে গেছি না, আমরা হাসতে আমরা এইটা নিয়ে দুঃখিত হতে চাই না, আমরা এনজয় করে যেতে চাই। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। আমরা খুবই আনন্দে আছি, আমাদের আড্ডা অনেক জমে গেছে, আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে যান। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমরা গল্প করছিলাম কি যেন নিয়ে, অনেক কিছু। তো আমরা আবার একটু পেছনে ফিরে যাই। সেটা হচ্ছে যে পেছনে না, একটু বর্তমান নিয়ে আগে বলি। যেমন এখন ক্ষণস্থায়ী কিছু ব্যাপারগুলো অল্পতে মানুষ জনপ্রিয়তা পেয়ে যায়, কি বলে ভাইরাল। হ্যাঁ, ভাইরাল, একটা কিছু করলো ভাইরাল, এবং ভাইরাল হওয়ার জন্যই শিল্পের সাথে কোনো রকম সম্পর্কিত নাই, একেবারে একটা কিছু করে ফেলো। সম্পৃক্ততার কোনো দরকার নেই, এখন সবাই ভাইরাল হতে চায়, সেটা যেভাবেই হোক, সেটা ভালোভাবেই হোক খারাপভাবেই হোক, ভাইরাল হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবার কাছে পৌঁছে যাওয়া, নিজেকে পরিচয় করিয়ে দেওয়া। সেটা শিল্প থাকতেই হবে, নট নেসেসারি, এটা এখন নাই। সেটা আপনি আমি কিংবা ও, এটা আমাদের ভেতরে কাজ করে না, বরঞ্চ আমরা ভাইরাল হতে চাই না। এক্স্যাক্টলি, আমরা এই যুগে না, আমরা কিন্তু এখনো মানে আমরা এখন ব্যাকডেটেড, আমাদের বাচ্চারা এক্স্যাক্টলি দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, ব্যাকডেটেড। হ্যাঁ, আমরা ব্যাকডেটেড, কারণ আমরা আমাদের মধ্যে আমরা যেই মানে আমাদেরকে আমাদের বাবা মা যে শিক্ষা দিয়েছে বা আমরা যেই যুগে ছিলাম, আমরা কমপ্লিটলি অন্য চিন্তা ভাবনা করি। আমাদের চিন্তা ভাবনার সাথে আসলে এখনকার চিন্তা ভাবনা মিলে না। হতে পারে আমাদের বয়স তো হয়েছে ডেফিনেটলি, কিন্তু আমাদের চিন্তাটা অন্যরকম। এই যে তুমি যে পরিবারে বড় হয়েছে, আমি যে পরিবারের পরিবার, আমি বিশেষ করে যেহেতু নাটকের কথা, আমি স্পেশালি তোমার পরিবারটা সেই হিসাবে আমার কাছে বিশেষ, যে একজন আবুল হায়াত, হ্যাঁ, আমি সেই যখন ছোট বিটিভিতে আসছি আমি ওনাকে দেখেছি, এখন পর্যন্ত দেখছি, ওনার ডেডিকেশন তো আমি এতটুকু পড়তে দেখিনি। হ্যাঁ, তারপরে মানে সেটাই যে এখন ডেডিকেশনটা কিন্তু যতই বলো কমে গেছে, আসলে কমে গেছে। এখন না মিমি আপা, এটা অনেক বছর যাবত। আরেকটু তোমাকে ইন্টারাপ্ট করে সাব্বিরের কথা, আমি যখন বিটিভিতে সাব্বিরের প্রথম নাটক করছে, আমি একদিনে মির সাব্বিরও তৈরি হয়নি, কিন্তু মির সাব্বিরও কিন্তু একদিনে তৈরি হয়নি। পরিশ্রম তো আমি নিজের চোখে দেখেছি, ওর যে পরিশ্রম, মেধা, সবকিছু মিলে আমি পরিশ্রমটা দেখেছি, যে একটা ছেলে মানে অভিনয়ের যে ক্ষুধাটা, ও কিসের টাকা কিসের কি, ওই অভিনয়ের দিকে ওর মনোযোগটা ছিল। এবং এখন পর্যন্ত মিমি আপা বাসার কিচ্ছুতেই ওর কোনো মনোযোগ নাই, ওর কথায় কথায় নাটক, কথায় কথায় স্ক্রিপ্ট লিখবে, লেখা, মানে এগুলি নিয়ে ওর সারাক্ষণ ভাবনা চিন্তা, আর কিছু না, এটার ভেতরেই। সেটাই আসলে আমরা বিটিভির সেই তুমি উৎসবের কথা বলছিলে 25 বছরের, হ্যাঁ, আসলে সেটা একটা উৎসব ছিল, আমারও মনে আছে। মানে ওই সময়টা অন্যরকম ছিল। আমরা তো ছোটবেলা থেকে বিটিভিতে যাওয়া আসা করতাম, আমাদের মোটামুটি খেলার জায়গায় ছিল। আব্বুরা যখন শুটিং করতো আমরা বেড়াতে যেতাম, শুটিং দেখতাম বসে বসে, মানে ওটা একটা অন্যরকম আনন্দ ছিল। এবং ওই বিটিভির সেদিন 50 বছরের যখন প্রোগ্রাম হলো, তখন আমি 25 বছরের কথা ভাবছিলাম, যে আমরা কি মজা করেছি, কিছুই বুঝতাম না। আমি হয়তো আব্বুর সাথে যেতাম, বাট ওটা একটা অন্যরকম উৎসব ছিল। বিটিভির অনুষ্ঠানগুলো সবাই দেখতো। ছোটবেলা থেকে ধরেন অভিনয় না করলে অভিনয়ের সাথে আমি ওটার মধ্যেই ছিলাম, একদম আসলে মানে মঞ্চ হোক আর টেলিভিশন হোক, ওটার মধ্যেই ছিলাম। একটা পারিবারিক একটা আবহই ছিল। আমার কাছে তো ফ্যামিলি ছিল, মানে সবার বাসায় যেমন আত্মীয়-স্বজনের সবাই গল্প করতো, আমার কাছে তারা মানে তাদের সাথে, কারণ আব্বু রিহার্সালে যেত, মঞ্চের যে রিহার্সাল থাকতো, বিটিভিতে তো তখন রিহার্সাল হতো 2 দিন 3 দিন রিহার্সাল হতো। আমরা যখন করছি তখনই তো 2 দিন 3 দিন রিহার্সাল। হ্যাঁ, আমারও তাই মনে আছে। কমে 2 দিন হলো, তারপরে 1 দিন, তারপর বলে দরকার নেই। স্ক্রিপ্ট রিডিং হতো, স্ক্রিপ্ট কেমন হচ্ছে, কত কিছু হতো। তোমার কি মনে আছে নাতাশা, রিহার্সালে কিন্তু যে যিনি ক্যামেরায় থাকবেন, যিনি সেট ডিজাইন, সবাই উপস্থিত থাকতেন কিন্তু রিহার্সালে, সেই সভাকক্ষে রিহার্সাল হতো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তখন এত বিটিভিতে যেতাম, তখন তো ছোট ছিলাম, আমরা 3-4 যখন থাকতাম আব্বুর সাথে প্রায় যেতাম বিটিভিতে। আব্বু রিহার্সাল করতে বসে বসে দেখতাম, মানে অন্যরকম আছে, দৌড়াদৌড়ি বিটিভির মধ্যে। মানে
থিয়েটার না করেও ও ওই পরিবারের সাথে জড়িত। শুনো, নাটক থিয়েটার না করি করেও নাই, জড়িত, কিন্তু হ্যাঁ। বসে বসে টিকিট কিন্তু সেল পরে করা। তো করেছে। আমি 4-5টা নাটক করেছি, বাট অভিনয়ের মতো না। ধরো যেহেতু আমি নাচ শিখতাম, হ্যাঁ। মঞ্চে যখনই কোনো নাটকের মধ্যে একটু নাচ থাকতো ওটার মধ্যে পার্টিসিপেট করতাম। যখন ফেস্টিভ্যালস গুলো হতো, নাচ থাকতো, গান থাকতো, মানে বাকি সবাই যা করতো, এটা আসলে আমি বললাম না, আমার জন্য এই জায়গাটা ছিল খেলার জায়গা। আমার সাথে রিদি ছিল, ইরেশ ছিল, আমরা সব একই গ্রুপে ছিলাম। রিদি হক, হ্যাঁ। সো আমরা বেসিক্যালি এটা আমাদের খেলার জায়গা। খেতাম, চিপস খেতাম, তখন কোক খেতাম। একটা কোক খাওয়া তখন একটা বিশাল ব্যাপার ছিল ছোটবেলায়। তো ওই যে মানে মেকআপ রুমে বসে, মানে এগুলোর একটা আলাদা আনন্দ ছিল। এই আনন্দটা আসলে মানে আমাদের ছেলেমেয়েরা কখনো তুমি বললা টিকিট সেল করতে, এটাই আমি যাচ্ছি, টেবিলে বসে থাকতাম, কাজ ভাগ করা থাকতো। আমরা তো ঝাড়ু দিয়েছি, বসাতাম, হ্যাঁ আমরা মঞ্চে ঝাড়ু দিয়েছি, আমরা রিহার্সাল রুম ঝাড়ু দিয়েছি, চা বানিয়েছি, ঝাড়ু, হ্যাঁ, চা সবার জন্য বানানো, করে নিয়ে আসছি। ঘর মোছা, সব করা মানে হতো। নাটকটা ছিল আমাদের মানে একেবারে অন্তরে মানে আমি গভীরে। তো বসে থাকতাম। আমার মনে আছে আব্বুরা যখন দেওয়ানগাজির কিস্সা করতো, আব্বুদের সবচেয়ে বেশি মঞ্চায়িত নাটক, আমার প্রতিটা ডায়লগ মুখস্থ ছিল, বিকজ আমি তো বসে থাকতাম ওখানে সিঁড়ির মধ্যে, দেখতে 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 রিহার্সাল দেখতেছে, প্রতিটা ডায়লগ আমার মুখস্থ ছিল, পুরো নাটকের সবার। ইভেন আমার মনে শুধু আমি না, আমি মানে যারা গ্রুপে ছিল, এই যে ইরেশ, রিদি, আমরা সবাই ওই যে সিঁড়ির মধ্যে বসে থাকতাম, বসাতাম, মানে এটা একটা অন্যরকম আনন্দ ছিল। খুবই খুবই মানে কোনো ডায়লগ মনে আছে, দু এক লাইন কোনো নাটক মনে আছে, কিন্তু আমি বলতে পারবো না। আচ্ছা চুমকি, তোমার কোনো সংলাপ মনে আছে? তুমি তো মঞ্চের মেয়ে, তুমি তো ঢাকা আমিও থিয়েটারের মেয়ে। আমি ঢাকা থিয়েটার করি, আমিও তুমি সেই তো 20 আমার মনে হয় বছর প্রথম বয়সে মঞ্চের মেয়েই গেছি। তুমি। না, আমি প্রথমে লাক্স ফটোসুন্দরী হয়েছি। আচ্ছা আচ্ছা। ফটোসুন্দরী হয়ে বিজ্ঞাপনও করেছি কতগুলি। তখন আমার খুব অভিনয়ের শখ হলো, তো অভিনয় তো পারি না, ক্যামেরা তো বুঝি না, কিছুই বুঝি না, আকাশে বাতাসে তাকিয়ে থাকি। তখন আমাকে একজন বললো যে মঞ্চ করো, তখন ঢাকা থিয়েটারে জয়েন করে। তো তারপরে তো আমার তখন কত 19-20 বছর বয়স, ছোটই ছিলাম। তো যে আপনি যেটা বললেন, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, চা বানানো, তখন সবই করতে হতো। চা বানাতে জানি না মেমি আপা, চা বানাতাম, রোজি আপা বকা দিতে, এই কেড়ে চা বানিয়েছে, আমি চুপ করে থাকতাম। তারপরে এক শিমুল আপার ড্রাইভার বলে কি, ইস মিডিয়া করে এখানে আসে করতে, কি বলে ঘর ঝাড়ু দিতে, আমি চুপচাপ ছিলাম। তা আমি খুব এনজয় করতাম, সেটাই আমি ভীষণ এনজয় করতাম। কোনো সংলাপ মনে আছে? ফ্যামিলি কোনো সংলাপ মনে আছে? সংলাপ মনে আছে, এই মুহূর্তে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমরা নেক্সট কি বলে বিরতির পরে এসে যদি মনে থাকে। আচ্ছা, এরকম হয়েছে যে এটা মঞ্চ নাটকে না, মানে কাজ করতে গিয়ে তো আমরা কিন্তু অনেক প্রতারণারও শিকার হয়েছি নানা ধরনের, সেটা স্ক্রিপ্টের ব্যাপারে, ক্যারেক্টারের ব্যাপারে, সম্মানের ব্যাপারে, নানা কিছু হয়েছে। অনেক সময় অনেকভাবেই হয়েছে। হয়তো আমার ডেট ঠিক করা, আমার স্ক্রিপ্ট দিয়েছে, টাকার কথা বলেছে, আমার হয়তো কালকে শুটিং, আজকে বলল যে সরি এটা তো পারছি না, আমাদের কাজটা হচ্ছে না, তারপরে দেখি কাজটা হয়েছে, অন্য আরেকজন করছে। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হলে বলে কি না এরকম প্রডিউসার ডিমান্ড, তারপরে না আর কিছু আমি বলতাম না, কারণ সেটাই আমার মনে হতো দরকার নাই। হ্যাঁ, এরকম হয়েছে, অনেক হয়েছে, সবার সাথে আমার মনে হয়। হ্যাঁ, সবার সাথে। তারপর টাকা হয়তো অনেক জায়গা থেকে টাকাও এরকম হয়েছে যে পাওয়া হয়নি, তারপরে যেই টাকা দিবে সেই টাকা না দিয়ে টাকা কমিয়ে দিচ্ছে, এটা অহরহ ঘটছে। সেটাই না, এগুলো দুঃখজনক আসলে। এটা আমাদের সবার ক্ষেত্রে, শিল্পীকে যদি টাকার মাপে সেটাই, হ্যাঁ এটা আসলে সব মাধ্যমেই হয়, শুধু সব জায়গায় প্রতারণা হয়, এটা আপনি যে কোনো মাধ্যমেই কাজ করেন না কেন, সব জায়গায় এরকম দুই একটা ঘটনা ঘটেই। তারপরেও এখানে ভালোবাসা পেয়েছি, থিয়েটারের মতো জায়গায় থিয়েটার করে, ওখানে আমার মনে হয় যে আমার যেমন বাবা মা ভাই বোন, ওইটা আমার আরেকটা পরিবার মনে হয়। মানে এই যে ভালো লাগাগুলি, এটা তো আসলে থিয়েটার না করলে বুঝতে পারতাম না যে এত ভালো লাগা থাকতে পারে। আমি থিয়েটার করতে চাই। আমাদের শিল্পীদের নিয়ে মানুষের আরেকটা মানে সংসার টিকে থাকলেও দোষ, না টিকে থাকলেও দোষ। সাধারণ মানুষের তো কত টিকে থাকে না, তাদের নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। তো আলহামদুলিল্লাহ তোমরা বা আমরা তো দিব্যি সংসার করছি, কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণে অনেক ঘটনা ঘটে, কিন্তু তাদের তো কেউ জানে না। আর সমস্যা তো সবার জীবনেই আসে, শিল্পী নরমাল, আর 10টা মানুষের মতো নরমাল। কিন্তু আমরা হচ্ছে কি, শোনো, আমরা যেহেতু শিল্পী, আমাদের দায়ভারটা অনেক বেশি।
মেমি আপাকে সবাই চিনে। মেমি আপাকে ধরো আমরা সেই ছোটবেলা থেকে, তখন মেমি আপার ড্রেস আপ, মেমি আপার হেয়ার সব হয়তো একজন ফলো করছে। তখন মেমি আপা যদি একটা লাইফে কোনো ঘটনা ঘটে, এটা স্বাভাবিক, বাট ওই যে যার ড্রিম তার কাছে অস্বাভাবিক লাগছে, ব্যাপারটা এইটাই। আর কিন্তু মানুষের জীবনে আমরা তো মানুষ, ঘটনা দুর্ঘটনা দিয়েই তো মানুষের জীবন। হ্যাঁ, আমরা তো মানুষ, আমাদের জীবনে সব রকমের ঘটনা দুর্ঘটনা ঘটবেই। টিকে থাকার সংখ্যাই কিন্তু বেশি, না টিকে থাকার সংখ্যাটাই কম। কিন্তু ওই অল্প সংখ্যাটাকে মানুষ বেশি কথা বলে। আমাদের দুজনের মজার ব্যাপার হচ্ছে আমাদের দুজনের বিয়ে কিন্তু একই বছর একই মাসে 5 দিন। ওর হচ্ছে 14 তারিখ, আমার 14 ওর 19। তাই একই বছরে। ও একই বছরে। আচ্ছা, তাহলে এই গল্পটা যখন আসছে একটু দুজনের যে কোনো একজন কে আগে বলবে তোমাদের ভালোবাসার গল্প বলো একটু, মানে কাটছাট করো একটু, কিন্তু পুরান গল্প, এটা পুরান গল্প তোমার কাছে পুরনো, মানুষও শুনেছে, মানুষ তো অনেক। আচ্ছা, তারপর বলো না, তুমি বলো। না না প্লিজ তুমি বলো। আচ্ছা চুমকি শুরু কর। হ্যাঁ, শুরু তো শুরু করে। হ্যাঁ, কিভাবে? ছোট সাবরির সাথে আমি ঠিকই চকচক করছে বলার জন্য। না, চকচক তো করছে ও মা, তখন ভালোবাসা আমি মুগ্ধ, মানে কিন্তু প্রথম দেখায় যে একটা মানুষকে ভালো লাগে, সেই ভালো লাগাটা আমার লাগেনি। আচ্ছা, সেটা ওইটা সিনেমাতেই হয়। হ্যাঁ, ওটা সিনেমাতেই হয়, সিনেমাতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছে লাগেনি, আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা, লাগেনি প্রথম দেখায় আমার ভালো লাগেনি। যাই হোক, তারপরে কাজ করতে যেয়ে দেখি যে এই ছেলেটা সারাক্ষণ আমার পিছন পিছন, সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে, আমি মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে আউটডোরে গিয়েছিলাম। আউটডোরে গেলে বোধহয় মানুষের ফিলিংসটা অন্যরকম কাজ করে। তারপরে সেটা হচ্ছে পাহাড়ি সিলেট, পাহাড় আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, রোমান্টিক জায়গা। তারপরে ছেলেটা বসে আছে, আমি কি ব্যাপার তুমি বসে আছো? বলে না তুমি আসো একসাথে খাই। আমি আমার জন্য বসে থাকার কি আছে, সবাই খেয়ে গেছে, তুমি বসে আছো কেন? যাই হোক, খেলাম। তারপরে আস্তে 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 ভালো লাগাটা ওখানেই তৈরি হলো। সেই আস্তে 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 তোমার ভালো লাগাটা ওখানে তৈরি হলো। নাতাশাটা একটা বিরতি থেকে এসে শুনবো। নাতাশা বলো, সবাই শুনতে চায়, আমি কিন্তু শুনতে চাই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা আবার ফিরে আসবো ভালো লাগা ভালোবাসার গল্পে। আমাদের যে ফার্স্ট খুব ভালো বন্ধুত্ব হয়। কথা বলতে বলতে দুজন দুজনকে পছন্দ করতাম। ওর বাসা থেকে বিয়ের জন্য প্রেশারাইজ করা হচ্ছিল, সো সে ডিরেক্টলি তার মাকে বলল আমার কথা, তারা আমার মার সাথে কথা বললো। সো আসলে ওইরকম করে প্রেম করিনি, কারণ ওই মানে যেই বয়সে আমার সাথে শাহেদের পরিচয় হয়েছে তখন আমার পড়াশোনা শেষ, শাহেদও কাজ করছে, মানে তখন ওই লুকিয়ে প্রেম করা বা ওরকম কিছু নাই। আর আমি আসলে খুব মানে ওই লুকিয়ে টুকিয়ে বেশি কিছু রাখতে পারি না, খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা বলি। আমি আমার মাকে যে বলেছি, যখন আমাকেও বলেছে, সো বেসিক্যালি দুই ফ্যামিলি থেকে কথা বলেছে, আমাদের বিয়ে হয়ে গেছে। সো আমরা আসলে ওরকম যে লুকিয়ে প্রেম করা বা কিছু ওরকম কিছু করার সময় পাই না, মানে সরাসরি একটু দেখা, দেখা হয়েছে, ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, আমার সাথে কথাবার্তা বলতাম, ভালো লাগতো। সো ওইখান থেকেই। আমি তো জানি শাহেদও চুপচাপ, তুমিও চুপচাপ। আমি একদমই চুপচাপ না। তুমি চুপচাপ না? আমি ক্ষেত্র বিশেষে, বাট আমি অনেক কথা বলি। বাট ওই যে বললাম আমি অনেক সোশ্যাল, শাহেদ খুবই আনসোশ্যাল। সো আমরা কমপ্লিটলি অপোজিট। তুমি এটা ব্যালেন্স করছো, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই কিন্তু ব্যালেন্স করি। জুমে আমাদের বন্ধুরা চলে এসেছে। আমরা প্রথমে কথা, তরু আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। একটু কথা বললাম আমাদের সম্বন্ধে। তরু আপা শুনতে পাচ্ছেন? জি বলুন। আমাদের তো আজকের বিষয় জানেন, তোমার খুশি হোক আমার ঈদ। আচ্ছা, হাসিনা আপার কাছে যাচ্ছি, ফিরে আসছি আপনার কাছে। হাসিনা আপা, শুভ সন্ধ্যা, ঈদ মোবারক।
এখনো ঈদ চলছে কিন্তু নেক্সাস টেলিভিশনের। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, ঈদ মোবারক। আসলে ঈদ চলতেছে, আমাদের বাংলাদেশের এত গুণী নারীরা বসে আছে এখানে, দেখেই মনে হচ্ছে আজকেও ঈদ। আসলে এত মানে পছন্দের মানুষগুলো আজকে স্টুডিওতে আপু, নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে যে নেক্সাস টেলিভিশন, জাকি আপা, আপনাদের মাধ্যমে এত সুন্দর সুন্দর মানুষদের সাথে পরিচয়, কথা বলতে পারি, খুব ভালো লাগছে আপু আসলেই। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে কিছু বলবেন, তোমার খুশি হোক আমার ঈদ। জি আপু, অবশ্যই আমার খুশি এবং অন্যদের খুশি দুইটা মিলেই কিন্তু আসলে ঈদটা হওয়া উচিত। আমার আশেপাশে যারা আছে বা আত্মীয় স্বজন, রিলেটিভ, ছেলে মেয়ে, ভাই বোন, তারপরে হচ্ছে বাবা মা, সবাইকে মিলেই কিন্তু ঈদটা কিন্তু একার কোনো আনন্দ নাই। আমি দেখা গেছে যে ছোট্ট একটা মানুষের একটা কিছু করতে পারলে ওই আনন্দটা দেখলে অনেক ভালো লাগে, মানে ওই খুশিটা কিন্তু আমার কাছেও চলে আসে। আবার আমার খুশিটাও যদি আমি কারোর সাথে ভাগ করতে পারি, ওইটার মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। আর আমি তার সাথে আবার অ্যাড করতে চাই যে আসলে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, বিটিভিতে এত সুন্দর সুন্দর নাটক হইতো, সিনেমা হইতো, ওগুলা দেখে না আমরা মানে কি যে আনন্দিত হইতাম, কি যে উপভোগ করতাম। আমরা আপনার মতো আমরাও মিস করছিলাম হাসিনা আপা, আমরাও মিস করছিলাম। জি জি, অনেক ধন্যবাদ। ওবায়দা আপা, ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন আপা? জি জি ওবায়দা আপা, আপনাকে বলছি। জি, ঈদ মোবারক আপা। আজকে দুইজন পছন্দের মানুষ অতিথি আপুরা আছেন, নাতাশা আপু আবার চুমকি আপু, আমাদের খুবই পছন্দের। আমার তো খুবই পছন্দ নাতাশা আপুর নাটক দেখলে তো আমরা হুমড়ি খেয়ে পড়তাম টিভিতে, চুমকি আপু আগে। এখন ওনারা নাই দেখে নাটক দেখাও সেরকম হয় না। আপনারা নাই, যে মিমি আপু আপনিও ওই দলেরই একজন মানুষ, আপনারা নাই সেজন্য। তো আপনার আজকের বিষয়টা খুবই চমৎকার। বিষয়টা নিয়ে বলি, আসলে ঈদ আসছে সবার জন্য, সবার জন্য, নিজের জন্য শুধু ঈদ একা আসে না। যেমন সবাইকে খুশি করার মধ্যেই আসলে ঈদের মাহাত্ম্যটা, মানে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে খুশি করা। তরু আপা, আপনি এবার শুনতে পাচ্ছেন? সবাইকে খুশি করার মাঝে ঈদ, আপনার কি মনে হয়? সবাইকে খুশি করার মাঝে ঈদ, শুনতে পাচ্ছেন? আপনি পাচ্ছেন? আমি পাচ্ছি। জি 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 পাচ্ছি, বলুন। আপু, সর্বপ্রথমে যে আপনাদেরকে মানে শুভেচ্ছা, খুবই পছন্দের আমার। আর আপনি তো অনেক পছন্দের। আপনি কি দেখলে আমার ওই নাটকটি কথাই মনে পড়ে, ফিরিয়ে দাও অরণ্য। আমি খুব পছন্দ করি। তো আপু ধন্যবাদ, আসলে খুব সুন্দর একটা কথা। ঈদ আচ্ছা, আপনি কথা না বলে আপনি তো গান জানেন, 2 লাইন গান করেন, 2 লাইন গান করে ফেলেন, ছটপট। সাউন্ডে প্রবলেম আছে। ঠিক আছে ঠিক আছে আপা। সামান্থা, তুমি কি ঈদের জামা পরে আছো? সুন্দর লাগছে তোমাকে। ঈদ মোবারক আপু, তোমার সাথে ঈদের 6 দিনের দিন দেখা হলো, ঈদ মোবারক। আর ঈদ নিয়ে আমি একটা কথা বলতে চাই, ঈদের দিন যে সবাই মন খারাপ করে বসে থাকে, তবে বোরিং ডেট কাটে, সবাই ফেসবুকে পোস্ট দেয়। ঈদ তো বছরে 2-1বারই আসে, তাহলে মন খারাপ করার মানে কি? ঈদের দিন যে যা সামর্থ্য অনুযায়ী আনন্দ করবে, এটাই আমার বার্তা। ঈদের দিন মন খারাপ করে থাকতে হয় না, মেয়েদিন থাকতে হয়। বাহ, খুব সুন্দর, অনেক সুন্দর, তোমাকেও সুন্দর লাগছে। আমি বুঝতে পেরেছি তুমি অনেক খুশি ছিলে, সবাইকে খুশিও রেখেছো। রীতা আপু, হ্যাঁ আপা, শুভ সন্ধ্যা। জি শুভ সন্ধ্যা। ছোট্ট করে বলুন আজকের উপলব্ধি। হ্যাঁ, আজকের উপলব্ধিটা বলি আগে 1 সেকেন্ডে। আজকে আপনারা 3 জনই খুব প্রিয় মানুষ আসলে স্টুডিওতে বসে আছেন। আপনি শুধু, আমি আগে জানতাম যে আপনি শুধু অভিনয় শিল্পী, এখন আপনার এত গুণ আপনি নেক্সাসে জুমে আসার পরে জানতে পারি। যাই হোক আপা, অনেক ভালো থাকবেন। আপনারা 3 জনই খুবই পছন্দের আপনারা। আর আজকের দিনটা হচ্ছে ঈদ আসলে সবারই, আমি মনে করি। আমার বাসায় পোলাও মাংস তো হবে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবার সাথে। ফাহিমা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, ঈদ বলতে আমরা আসলে সবার সাথে সবকিছু ভাগ করেই নেই, ঈদ সবার জন্যই।
স্টুডিওর দুই প্রিয় শিল্পী, প্রিয় অভিনেত্রী, তাদেরকে অনেক অনেক শুভকামনা, ঈদ মোবারক। এবং আপু, আপনিও আমার খুব পছন্দের একজন। আমি আপনার অভিনয় সবসময় ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছে। আপনার সাথে আমার দেখা হয়েছিল RTV-র একটা প্রোগ্রামে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। নাহিদা নেলি আপা, ছোট্ট করে এক লাইনে। আমাকে বলছেন আপা? জি আপা, আপনাকে বলছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। তিনজনই আমার খুব প্রিয় মানুষ, খুব গুণী মানুষ। আপনাদের সাথে আজ কথা বলতে পেরে নিজে ধন্য মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ মৌমি আপা। আমি খুবই দুঃখিত, আমার সময় কম, তো সেই জন্য মৌমি আপা খুব ছোট্ট করে এক লাইনে। ঈদ মোবারক আপু। আপু শোনা যাচ্ছে? জি জি বলুন। ঈদ মোবারক, শুভ সন্ধ্যা, বলুন। ঈদ মোবারক আপু। তিনজনই অনেক প্রিয় আপু, চুমকি আপু, নাশাত আপু, তারপর মিমি আপু তো আছেনই, আমাদের গুণী তিনজনই। 90 দশকের আমরা আগে বলতাম ক্রাশ, তিনজনই, মিমি আপু আর বিপাশা আপু। তো আমরা অনেক পুরনো হয়ে গেছি না? অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। আমরা স্টুডিওতে ফিরে আসছি। নাতাশা, 1 মিনিট সময় পাচ্ছ, বলো কি বলবো, যা মন চায়। না, আপনার নেক্সাসে আসলে সবসময় খুব ভালো লাগে, কারণ আমরা যে কথা বলি আর 10টা জায়গার মতো, মানে আমাদের কোনো বেঁধে দেওয়া কিছু না, একদম না। আর বিশেষ করে চুমকি থাকাতে, আপনি থাকাতে আমরা তো যেহেতু আমাদের একটা অন্যরকম জানাশোনা আমাদের অনেক বহু বছরের, তো কথা বলতেও খুব ভালো লাগলো, মানে মনেই হলো না কোনো অনুষ্ঠানের মধ্যে আছি। আর ভালো লাগলো এই যে ওনাদের সাথে কথা বলে আমাদের আরো ভালো লাগলো। সুন্দর করে বললেন, ভালো লাগলো। এটা অন্যরকম একটা ব্যাপার। অন্য জায়গায় তো এই যে দর্শকদের সাথে সরাসরি কথা বলা, এটা তো আসলে পাই না। এটা আসলে এটা ভালো লাগে। সত্যি নেক্সাস টেলিভিশনের এটা একটা মানে অসাধারণ একটা ব্যাপার। আমরা প্রোডিউসারকে থ্যাঙ্কস দিতে পারি, জাকিয়া সুলতানাকে, যে এই যে এনাদেরও কিন্তু ডে বাই ডে ভীষণ ডেভেলপ হয়েছে। এত আগে কিন্তু ওনারা এতটা মানে ভীষণ আড়ষ্ট ছিল। আমিও একসময় তোমাদের জায়গায় এসেছি গেস্ট হয়ে, এবং এটা একটা বিশাল ক্লাব হয়ে গেছে, প্রচুর মেম্বার, এবং এরা এখন এত সুন্দর গুছিয়ে কথা বলে, এত সুন্দর ভালো ভালো কথা বলে, এবং ওনাদের কাছেও শিখি আমরা। অবশ্যই। চুমকি তুমি বলছিলে? হ্যাঁ, কি বলছিলাম বলো। আমার উদ্দেশ্যে, নাতাশার উদ্দেশ্যে, ওনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে এই যে নেক্সাসের এই প্রোগ্রামটা, নেক্সাস টেলিভিশনের প্রোগ্রামটা, লেডিস ক্লাব, এই প্রোগ্রামটাই আলাদা, যে সরাসরি দর্শকদের সাথে কথা বলতে পারছি, নারীদের আড্ডা, একদম নারীদের নিয়ে গল্প। হ্যাঁ, এটা একেবারে অন্যরকম। আর এই যে ভালো লাগছে, নাতাশা যেটা বললো, নাতাশা আছে, আপনি আছেন, নিজেদের মধ্যে কথা বলছি, মনেই হয় না যে কোনো প্রোগ্রামে আসছে, মনে হচ্ছে কি বাসায় বসে বোধহয় আমরা গল্প। এবং এই যে নারীরা নারীদের বন্ধু, এবং এটার একটা ছড়াছড়ি, কিন্তু এটা একটা অসাধারণ ব্যাপার। তো অনেক আড্ডা হলো, গল্প হলো, ঈদের আনন্দটা রয়ে যাক এই রেশ। এবং নেক্সাস টেলিভিশনের তো 7 দিন আমাদের ঈদ চলছে, লেডিস ক্লাবের আড্ডাও চলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা অনেক সময় করে এসেছো, একটা ভালো আড্ডা হলো, আমারও ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে, কথা বলে। আর দর্শকদের তো অবশ্যই আরো বেশি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আমাদের এই আড্ডা তো শেষ নেই, কিন্তু শেষ করতে হয়। আমরা আনন্দ নিয়ে, ঈদের আমেজ নিয়ে ফিরে যাচ্ছি যে যার বাড়িতে। আপনারাও আনন্দে থাকুন, ভালো থাকুন, ভালো সময় কাটুক। আবার দেখা হবে পরের আড্ডায়।